এটা এমন একটা রিটায়ারমেন্ট স্কিম যেখানে আপনার রিটায়ারমেন্টের পর আপনি এককালীন মোটা টাকা পাচ্ছেন, তারপর আজীবন প্রতি মাসে একটা ভালো রকম টাকা পেনশন হিসাবে পাচ্ছেন, তারপর আপনার মৃত্যুর পর আপনার নমিনিও এককালীন মোটা টাকা পাচ্ছে। আপনি যদি 30 বছর বয়সে স্টার্ট করেন এবং প্রতি মাসে মাত্র 4,000 টাকা জমা করতে থাকেন, তাহলে 60 বছর বয়সেতে আপনি এককালীন 44,26,000 টাকা পাবেন। তারপর আজীবন প্রতি মাসে 14,755 টাকা পেনশন পাবেন। তারপর আপনার মৃত্যুর পর আপনার নমিনি 29,51,000 টাকা এককালীন পাবেন। 3-in-1 বেনিফিট। জানতে চান কোন স্কিম? আমি ন্যাশনাল পেনশন স্কিমের কথা বলছি। তো ন্যাশনাল পেনশন স্কিমটা কি? যেটা আগেই বলেছি, এটা একটা ইনভেস্টমেন্ট কাম পেনশন স্কিম। এটাকে রেগুলেট করে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, সংক্ষেপে PFRDA। তো এই পেনশন স্কিমে কারা কারা টাকা জমা করতে পারবে? দেখুন, এই স্কিমটা সবার জন্যই ওপেন আছে। যে কোনো সরকারি বেসরকারি কোম্পানির এমপ্লয়িরা এখানে পার্টিসিপেট করতে পারেন। শুধুমাত্র যারা আর্ম ফোর্সে কাজ করে তারা কিন্তু এই ন্যাশনাল পেনশন স্কিমের বাইরে আছে। ন্যাশনাল পেনশন স্কিমের দুটো টাইপ আছে, একটা হচ্ছে টায়ার 1 আর একটা হচ্ছে টায়ার 2। জেনারেলি টায়ার 1টাই বেশি পপুলার, আর আমার এই ভিডিওতে আমি টায়ার 1-এর সম্বন্ধেই বিস্তারিতভাবে জানাবো। তো এই স্কিমের এন্ট্রি এজ কি আছে? এই স্কিমটা আপনি 18 থেকে 60 বছর যে কোনো বয়সেতেই চালু করতে পারেন। এর ম্যাচুরিটি হবে 60 বছর বয়সে, এবং চাইলে আপনি এটাকে 70 বছর পর্যন্ত এক্সটেন্ড করতে পারেন। এই স্কিমে মিনিমাম কত টাকা দিতে হবে? এই স্কিমে মিনিমাম আপনাকে বছরে 6,000 টাকা দিতেই হবে। এই 6,000 টাকাটা আপনি এক লপ্তেও দিতে পারেন, অথবা প্রতি মাসে 500 টাকা করেও দিতে পারেন। এরপর যে প্রশ্নটা আসবে যে এনপিএস এর ইন্টারেস্ট রেট কত? এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। দেখুন, এনপিএস এর ইন্টারেস্ট রেট কিন্তু ফিক্স না। এনপিএসেতে আমরা যে টাকাটা জমা করছি সেই টাকাটা কোথায় ইনভেস্ট করছে তার উপর ডিপেন্ড করবে এর অ্যাকচুয়ালি রিটার্ন কত আসবে। তবুও মোটামুটি ধরে নেওয়া যায় যে এনপিএসের যে রিটার্নটা সেটা 9 থেকে 12% মতো বছরে আসবে। এনপিএসে যে টাকাটা আমি ইনভেস্ট করলাম সেই টাকাটা কি প্রিম্যাচুয়ারলি উইথড্র করা যায়? হ্যাঁ, যায়। 3 বছর পরেতে আপনার যে টোটাল কন্ট্রিবিউশন হয়েছে তার 25% আপনি উইথড্র করতে পারেন, এবং আপনার এই টোটাল 60 বছরের মধ্যে আপনি 3 বার এটাকে প্রিম্যাচুয়ারলি উইথড্র করতে পারেন 5 বছরের ব্যবধানে। এর ম্যাচুরিটি কবে হবে? এর ম্যাচুরিটি হবে আপনার 60 বছর বয়সে। 60 বছর বয়সে আপনার টোটাল যে টাকাটা জমা হবে সেই জমা টাকার 60% আপনি এককালীন তুলে নিতে পারবেন, কিন্তু বাকি যে 40% টাকা আছে সেটা আপনি তুলতে পারবেন না। সেই টাকাটা আপনাকে অ্যানুইটি কিনতে হবে, এবং সেই অ্যানুইটি স্কিম থেকেই আপনাকে আসলে মাসে পেনশনটা দেবে। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। ধরুন আপনার 60 বছর বয়সে আপনার টোটাল ম্যাচুরিটি ভ্যালু হলো 1 লাখ টাকা। ওই 1 লাখ টাকা 60% অর্থাৎ 60,000 টাকা আপনি এককালীন তুলে নিতে পারবেন। বাকি 40,000 টাকা দিয়ে আপনাকে অ্যানুইটি কিনতে হবে, এবং সেই অ্যানুইটি থেকে প্রতি মাসে মাসে আপনি পেনশন পাবেন। এক্ষেত্রে আপনার মনে প্রশ্ন আসবে যে অ্যানুইটি ব্যাপারটা কি? অ্যানুইটি কিছুই না। আপনি নিশ্চয়ই এমআইএস স্কিমের নাম শুনেছেন, যে একটা লামসাম টাকা আপনি জমা করলেন এবং তারপর প্রতি মাসে মাসে সেখান থেকে ইন্টারেস্ট পাবেন। অ্যানুইটি মানেও ঠিক তাই। আপনার যে ওই লামসাম টাকাটা আছে সেই লামসাম টাকাটা কোনো পেনশন ম্যানেজমেন্ট কোম্পানির থেকে অ্যানুইটি কিনে নিলেন, এবং তারা প্রতি মাসে মাসে আপনাকে পেনশন দিতে থাকবে। আর এর কি ট্যাক্স বেনিফিট আছে? এতে দুটো ট্যাক্স বেনিফিট আছে। একটা হচ্ছে আন্ডার 80C। দেখুন, 80Cর আন্ডারেতে আপনি 1.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ডিডাকশন ক্লেম করতে পারবেন। যদিও 80Cর জন্য আরও অনেক অপশান আছে, কিন্তু আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 80CCDর আন্ডারে অ্যাডিশনাল আরও 50,000 টাকা ট্যাক্স ডিডাকশন ক্লেম করা যায়। এর জন্য আরও এটা বেশি পপুলার, কারণ অনেক ক্ষেত্রে কী হয়, 80Cর জন্য যে ইনভেস্টমেন্টটা আছে তার অপশানটা তো আমরা অলরেডি অ্যাভেল করে ফেলি। তারপরে আরও যদি অ্যাডিশনাল আমার কিছু দরকার হয় সেক্ষেত্রে আমরা 80CCDর আন্ডারেতেও 50,000 টাকা অ্যাডিশনাল ট্যাক্স ডিডাকশন ক্লেম করতে পারি। তো এতক্ষণ আমরা দেখলাম এনপিএস সম্বন্ধে এক নজরে। এবার যেটা ডিসকাস করবো সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে এনপিএসে যে টাকাটা আমরা ইনভেস্ট করি সেই টাকাটা আসলে কিছু পেনশন ম্যানেজমেন্ট ফান্ড আছে যারা কিনা এই টাকাটাকে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে। তো আপনি যখনই এনপিএস অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই একটা এরকম পেনশন ম্যানেজমেন্ট কোম্পানি কিন্তু আপনাকে চুজ করে দিতে হবে। দেখুন, এর মধ্যে ভারতের যেসব বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে সবগুলোরই নাম আছে। এই লিস্ট থেকে আপনার পেনশন ফান্ড ম্যানেজার হিসাবে যে কোনো একটা অর্গানাইজেশনকে আপনি চুজ করে নিতে পারবেন। এইবার সবথেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নটা সেটা হলো যে আমরা এনপিএসে যে টাকাটা ইনভেস্ট করি সেই টাকাটা যায় কোথায়, অর্থাৎ সেই টাকাটা কোথায় খাটে। দেখুন, আমরা যে টাকাটা ইনভেস্ট করি সেই টাকাটা যেখানে খাটে এরকম 4টে স্কিম আছে। প্রথম যে স্কিম সেটার নাম হচ্ছে স্কিম ই, স্ট্যান্ডস ফর ইকুইটি, অর্থাৎ বিভিন্ন কোম্পানির শেয়ারে টাকাটা ইনভেস্ট করা হয়। তারপরে আসছে স্কিম জি। জি এর অর্থ হলো গভর্নমেন্ট বন্ড। বিভিন্ন রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারের যেসব বন্ড ইস্যু করে সেই বন্ডেতে ইনভেস্ট করা হয়।
তারপরে আসছে স্কিম সি। এখানে কি হচ্ছে, বিভিন্ন যে সব কর্পোরেট আছে, নামি দামি কর্পোরেট আছে, টাটা বিড়লা, এদেরও যখন টাকার দরকার হয় এরা বন্ড ইস্যু করে মার্কেট থেকে টাকা তোলে, এটাকে বলা হয় স্কিম সি। আর তারপরে আছে স্কিম এ। এটা কি না, এটা হচ্ছে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট অপশন। যেমন আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, যেমন ধরুন CMBS, এর মানে হচ্ছে কমার্শিয়াল মর্টগেজ ব্যাকড সিকিউরিটিজ। তারপরে আসছে MBS, মর্টগেজ ব্যাকড সিকিউরিটিজ। তারপর হচ্ছে REIT, সেটা হচ্ছে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। তো এগুলো আছে, এগুলো হচ্ছে অল্টারনেট ইনভেস্টমেন্ট অপশন। তো যখনই আপনি টাকাটা ইনভেস্ট করবেন তখন এই টাকাটা এই 4টে স্কিমের মধ্যে ডিভাইড হবে। এবার কোন স্কিমে কত টাকা আসবে সেটা আপনার উপর নির্ভর করবে। এবার দেখুন, এই যে 4টে স্কিম আছে এর কিন্তু আলাদা আলাদা রিস্ক প্যারামিটার আছে। ধরুন প্রথম যে স্কিমটা আছে স্কিম ই, ইকুইটি। তো ইকুইটির ক্ষেত্রে কি আছে, রিস্ক একটু বেশি কিন্তু এখানে রিটার্নের চান্স সব থেকে বেশি। তারপরে যেটা স্কিম জি আছে, যেটা কিনা গভর্নমেন্ট বন্ড, এর ক্ষেত্রে রিস্ক সব থেকে কম, কারণ গভর্নমেন্ট এখানে টাকাটা ধার নিচ্ছে, কিন্তু সেক্ষেত্রে রিটার্নটাও কম পাওয়া যায়। এরপর আছে স্কিম সি। এর ক্ষেত্রে কি হয়, এর যে রিটার্নটা সেটা গভর্নমেন্টের বন্ডের থেকে বেশি হয়, কিন্তু এর ক্ষেত্রে রিস্কটা একটু বেশি থেকে যাচ্ছে, সেজন্য রিটার্নটা একটা মাঝামাঝি আছে। তারপরে আছে স্কিমে, এর ক্ষেত্রেও ভালো রিটার্ন পাওয়া যায়। এইবার এই টাকাটা কোথায় কতটা ইনভেস্ট হবে সেই জন্য দুটো অপশন আছে, একটাকে বলা হয় অ্যাক্টিভ চয়েস আর একটাকে বলা হয় অটো চয়েস। অ্যাক্টিভ চয়েসে কি হচ্ছে, সেক্ষেত্রে আপনি ডিসাইড করবেন যে কোন স্কিমেতে কত টাকা আপনি ইনভেস্ট করবেন, কিন্তু সেক্ষেত্রেও একটু বাধ্যবাধকতা আছে। যেমন ধরুন ইকুইটি স্কিমেতে আপনি 50 বছর পর্যন্ত ম্যাক্সিমাম 75% টাকা ইনভেস্ট করতে পারবেন, কিন্তু যখনই আপনার 50 বছর পেরিয়ে যাবে তখন কিন্তু আপনাকে কম্পালসারিলি প্রতি বছর 2.5% করে আপনার কিন্তু ইকুইটিতে যে টাকাটা ইনভেস্ট করছি সেই টাকাটার পরিমাণ কমাতে হবে। এবং যখনই প্রতি বছর 2.5% করে কমাচ্ছি, 50 থেকে যখনই আপনার 60 বছর হবে, 60 বছর বয়সে গিয়ে দাঁড়াচ্ছে কি যে আপনার ইকুইটি স্কিমেতে তখন কিন্তু আপনি আর 75 না, আপনি ম্যাক্সিমাম 50% টাকা ইনভেস্ট করতে পারবেন। আর আরেকটা ব্যাপার আছে যে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট যে অপশনটা বললাম, এখানে কিন্তু ম্যাক্সিমাম আপনি 5% আপনার টাকা ইনভেস্ট করতে পারবেন। আর সবগুলো স্কিম মিলিয়ে আপনার টোটাল 100% হলো। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, যেমন ধরুন আপনি 100 টাকা ইনভেস্ট করতে চান, 100 টাকার মধ্যে আপনি ই স্কিম অর্থাৎ ইকুইটি স্কিমে আপনি চাইলে 75 টাকা ইনভেস্ট করলেন, সি স্কিম অর্থাৎ কর্পোরেট বন্ডে আপনি 10 টাকা ইনভেস্ট করলেন, জি স্কিম অর্থাৎ গভর্নমেন্ট বন্ডে আপনি 15 টাকা ইনভেস্ট করলেন, এবং অল্টারনেট স্কিম সেখানে আপনি 5 টাকা ইনভেস্ট করলেন। তো টোটাল আপনার 100 টাকা হয়ে গেল। এরপর আরেকটা অপশন আছে, সেটাকে বলা হয় অটো অপশন। অটো অপশনে কি হচ্ছে, অটো অপশনেতে কিন্তু আপনাকে অ্যাক্টিভলি প্রতি বছর এটাকে ডিসাইড করতে হবে না। আপনার কাছে 3টে অপশন থাকবে। আপনার যে লাইফ সাইকেল অর্থাৎ আপনার যে বয়স অনুযায়ী আপনার রিস্ক প্রোফাইলটা তো চেঞ্জ হবে। আপনি কম বয়সে এতে বেশি রিস্ক নিতে পারবেন, বেশি বয়সে আপনার রিস্ক কমে যাবে। তো এইভাবে নিয়ে আপনার যে রিস্ক অ্যাপেটাইট আছে অর্থাৎ আপনি বেশি রিস্ক নিতে সক্ষম কিংবা কম রিস্ক নিতে সক্ষম, এইটা হিসেব করে 3টে স্কিম থাকছে। একটাকে বলা হচ্ছে অ্যাগ্রেসিভ লাইফ সাইকেল স্কিম, অর্থাৎ এই স্কিমেতে সবথেকে বেশি অ্যাগ্রেশন থাকবে, সবথেকে বেশি ঝুঁকি থাকবে, তার মানে সবথেকে বেশি ইকুইটিতে ইনভেস্ট থাকবে, বুঝেই গেছেন, রিটার্নও বেশি পাওয়ার চান্স আছে। আরেকটা আছে মডারেট। এক্ষেত্রে কিন্তু আপনি মাঝামাঝি অপশানটা বেছে নিলেন, অর্থাৎ খুব বেশি ঝুঁকিও নিলাম না, আবার খুব কনজারভেটিভও হলাম না, তো আপনার রিটার্নটা মাঝামাঝি আসবে। আরেকটা আছে, সেটা হচ্ছে কনজারভেটিভ লাইফ সাইকেল ফান্ড। মানে সেই ফান্ডে কী হচ্ছে, সেই ফান্ডের ক্ষেত্রে আপনার ইকুইটি পোর্শন মানে যেটা সব থেকে ঝুঁকিপূর্ণ আছে সেটাতে আপনার সব থেকে কম ইনভেস্টমেন্ট হবে, আর আপনার যেটাতে সব থেকে ঝুঁকি কম গভর্নমেন্ট বন্ড সেখানেতে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট হবে। তো এবার আমরা দেখে নেব যে এই লাইফ সাইকেল বন্ডেতে বিভিন্ন এজেতে কীরকম ইনভেস্টমেন্টের ব্রেকআপটা থাকে। প্রথম যেটা আসছে সেটা হচ্ছে ধরুন অ্যাগ্রেসিভ লাইফ সাইকেল ফান্ডটা আপনি নিলেন। তো অ্যাগ্রেসিভ লাইফ সাইকেল ফান্ডে কী হয়, আপনার 35 বছর পর্যন্ত 75% আপনার ইকুইটিতে ইনভেস্ট হবে, মানে সবথেকে ঝুঁকি যেটাতে বেশি, আবার সবথেকে রিটার্নও সেটা বেশি। এরপর কী হবে, এরপর আপনার অ্যাসেট ক্লাস সি যেটা আছে সেখানে থাকবে মাত্র 10%, আর গভর্নমেন্টের বন্ড যেটা আছে অ্যাসেট ক্লাস জি সেখানে থাকবে 15%। এবার কী হবে, যত আপনার বয়স বাড়তে থাকবে তত কিন্তু দেখা যাবে যে আপনার অ্যাসেট ক্লাস যেটা ই আছে সেটা আস্তে আস্তে কমবে। অ্যাসেট ক্লাস সি যেটা আছে সেটা 10% থেকে আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে বাড়তে 20-তে যাবে, আবার 20 থেকে কমতে আবার 10-এ চলে আসবে। আর অ্যাসেট ক্লাস জি যেটা আছে সেটা 15% থেকে বাড়তে আপনার 75%-এ এসে যাবে। তো আপনি দেখলেন যে অ্যাগ্রেসিভ লাইফস্টাইল যে ফান্ডটা আছে সেখানেতে আপনার ওই টাকা যেটা জমা করছেন সেটা কোন স্কিমেতে আপনার বয়স অনুযায়ী কিভাবে ওটার ব্রেকআপ হচ্ছে। এরপরে যে সেটা হচ্ছে মডারেট লাইফ সাইকেল ফান্ড, অর্থাৎ এখানে আপনার রিস্ক টেকিং অ্যাবিলিটিটা মিডিয়াম আছে, সেই জন্য কী হচ্ছে আপ টু 35 বছর পর্যন্ত আপনার অ্যাসেট ক্লাস ইতে মাত্র 50% থাকছে, আর অ্যাসেট ক্লাস সিতে থাকছে আপনার 30%, এবং গভর্নমেন্ট স্কিমেতে থাকছে আপনার 20%। দেখুন এবার মডারেট স্কিমটাতে কী হচ্ছে,
35 বছর পর্যন্ত আপনার 50% ছিল। এবার যত আপনার বয়স বাড়ছে কমতে কমতে 55 বছর বয়সেতে এসে আপনার ওই 50%টা 10% হয়ে গেছে। আর আপনার যেটা অ্যাসেট ক্লাস সি ছিল সেটাও একটু ঝুঁকি ছিল বলে সেটাকেও 30 থেকে 10-এ নিয়ে চলে এসেছি। আর যেটা গভর্নমেন্ট স্কিম ছিল সেটা 10% ছিল, সেটা গিয়ে লাস্টের দিকে এসে গেছে 80%-এতে। আপনি যদি কনজারভেটিভ ইনভেস্টার হন, মানে আপনি একদমই ঝুঁকি নিতে চান না, সেক্ষেত্রে আপনার যখন কম বয়স থাকবে তখনও আপনাকে ইকুইটি পোর্শন খুব কম দেওয়া হবে। সেখানে দেখা যাচ্ছে কি যে আপনার বয়স 35 বছর যখন, তখনও আপনার মাত্র 25%ই ইকুইটিতে থাকছে, 45% আপনার কর্পোরেট বন্ডে থাকছে, আর 30% থাকছে আপনার গভর্নমেন্ট বন্ডে। আর যখন আপনি 55 বছরে পৌঁছে যাবেন তখন আপনার ইকুইটি পোর্শন একদমই নাকে বরাবর হয়ে যাচ্ছে, মাত্র 5% আপনার ইকুইটি পোর্শন ইনভেস্ট হবে। আর আপনার অ্যাসেট ক্লাস সি যেটা কর্পোরেট বন্ড আছে সেটা তো খুব কম, মাত্র 5% হবে। এবং গভর্নমেন্ট বন্ডেতে আপনার ম্যাক্সিমাম থাকবে, মানে 90% আপনার গভর্নমেন্ট বন্ড থাকবে। এরপর আমার ভিডিও শুরুতেই যেটা আপনাকে বলেছিলাম সেটাই আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এনপিএস ক্যালকুলেটারেতে। ধরুন আপনার বয়স যখন 30 বছর তখন আপনি প্রতি মাসে 4000 টাকা করে ইনভেস্ট করতে শুরু করলেন, এবং যখন 60 বছর আপনার বয়স হবে, যদি আমি ধরে নিই যে এনপিএস থেকে 9% রিটার্ন পাচ্ছি, যেটা পাওয়া খুবই সম্ভব, তাহলে আপনার টোটাল ইনভেস্টমেন্ট যে ভ্যালুটা হবে সেটা হবে 14,40,000 টাকা। এবং সেইখানেতে আপনি ইন্টারেস্ট যেটা পাবেন সেটা হচ্ছে 59,37,896 টাকা। তো টোটাল আপনার যে ম্যাচুরিটি ভ্যালুটা আসবে সেটা আসবে 73,77,896 টাকা। এইবার এই যে টোটাল ম্যাচুরিটি ভ্যালুটা আছে, এই টোটাল ম্যাচুরিটি ভ্যালুটার থেকে কিন্তু সম্পূর্ণ টাকাটা আমি তুলতে পারবো না। আমি তুলতে পারবো টোটাল যে ম্যাচুরিটি ভ্যালুটা হলো তার 60%, যেটার অ্যামাউন্ট হচ্ছে 44,26,738 টাকা। তো 44,26,738 টাকা কিন্তু আমি এককালীন তুলে নিলাম। এবার বাকি যে টাকাটা থেকে গেল 29,10,000 টাকার মতো, সেই টাকাটা দিয়ে কিন্তু আমি অ্যানুইটি কিনলাম, যেটা অনেকটা ওই এমআইএস এর মতো। সেই অ্যানুইটি থেকে আমি প্রতি মাসে মাসে পেনশন পাবো, এবং আমি হিসেব করে দেখেছি যে আপনি প্রতি মাসে মাসে 14,755 টাকা পেনশনও পাবেন। এরপর যখন আপনার লাইফ শেষ হয়ে যাবে, অর্থাৎ আপনার অবর্তমানে, তখন কিন্তু আপনার যে নমিনি আছে, যে 29,10,000 টাকা আপনি জমা করেছিলেন, সে কিন্তু ওই আসল টাকাটাও ফেরত পেয়ে গেল। এটা হলো টোটাল ক্যালকুলেশন এনপিএসের। এবার দেখুন আপনি মাত্র মাসে 4,000 টাকা ইনভেস্ট করেছেন, আপনি চাইলে আপনার ইচ্ছে মতো যত খুশি টাকা ইনভেস্ট করতে পারেন, কারণ এর কোনো আপার লিমিট নেই। আপনি যত টাকা আপনার সম্ভব সেটা আপনি ইনভেস্ট করতে পারেন। যত আপনি বেশি টাকা ইনভেস্ট করবেন তত আপনার বেনিফিট হবে। 4,000-এর জায়গায় যদি আপনি 10,000 ইনভেস্ট করেন তাহলে আরও বেশি পাবেন। বা চাকরির শুরুতে আপনি 4,000 টাকা দিচ্ছিলেন, পরের দিকে আপনি আরও বেশি করে দিতে পারেন। যখন আপনার ইনকাম বাড়বে তখন আরও বেশি দেবেন, তখন আপনার রিটায়ারমেন্ট বেনিফিটটা আরও বেশি বেশি করে পাবেন। এরপরে আপনার মনে প্রশ্ন আসবে যে এনপিএস আমি কীভাবে ইনভেস্ট করব, অর্থাৎ এনরোল কীভাবে করব। এর দুটো অপশান আছে, অফলাইন অপশান আর অনলাইন অপশান। অফলাইন অপশান সম্বন্ধে আমি বিশেষ কিছু বলছি না, কারণ এ তো আপনাকে ব্যাংকে যেতে হবে, ব্যাংকে গিয়ে ফর্ম ফিল আপ করে করতে হবে। অনলাইন অপশানটা খুবই সুবিধাজনক, বাড়িতে বসেই করতে পারেন। আজকাল সবার হাতে স্মার্টফোন আছে, ইন্টারনেট কানেকশান আছে, মোবাইল থেকে ঘরে বসেই করে ফেলবেন, ব্যাংকের চক্কর কাটারও দরকার হবে না। এর জন্য যে ওয়েবসাইটটা আছে সেটা আমি অলরেডি আপনার স্ক্রিনেতে শো করছি। এটা হচ্ছে এনএসডিএল এর ওয়েবসাইট, enps.nsdl.com। এটাকে ওপেন করলেন, ওপেন করার পরেতে যে পেজটা আসবে সেখানে লেখা থাকবে দেখবেন ন্যাশনাল পেনশন সিস্টেম, সেখানে ক্লিক করলেন। তারপরে আপনার রেজিস্ট্রেশন অপশান আসবে, সেইখানে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বার এইসব দিতে হবে, তাহলে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা দেওয়ার পরেতে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি টায়ার 1-এ করতে চান না টায়ার 2-তে। অবশ্যই আপনি টায়ার 1-এই করবেন। তো টায়ার 1টা সিলেক্ট করলেন। তারপরে আমি বলেছিলাম একটা ফান্ড ম্যানেজার চুজ করতে হবে, ওখানে ড্রপ ডাউন লিস্ট আসবে এবং ওই সব ফান্ড ম্যানেজারগুলো দেখাবে, এসবিআই, এলআইসি, ইউটিআই, এইচডিএফসি, আইসিআইসিআই সব আসবে। যে 10টা ফান্ড ম্যানেজারের নাম দেখিয়েছিলাম, কোম্পানির নাম দেখিয়েছিলাম, সবগুলো আসবে। তার মধ্যে একটা সিলেক্ট করে নিলেন। তারপরে আপনাকে আমি বলেছিলাম না যে আপনার ইনভেস্টমেন্ট যে অপশান সেটা অটো না অ্যাক্টিভ, এটা সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু ওয়ার্কিং মানুষ, আমাদের পক্ষে এই সময়টা থাকে না কি প্রতি বছর বছর আমি অ্যাক্টিভলি ওটাকে চেক করব বা চেঞ্জ করব। অটো অপশান সিলেক্ট করে রাখবো। এবার অটো অপশানের ভেতরেও 3টে অপশান আছে, যে অ্যাগ্রেসিভ না মডারেট নাকি কনজারভেটিভ। আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী আপনি যদি একটু বেশি রিস্ক নিতে চান তাহলে আপনি অ্যাগ্রেসিভটা সিলেক্ট করবেন, যদি আপনি মাঝামাঝি রিস্ক নিতে চান তাহলে মডারেটটা করলেন, যদি একদমই রিস্ক নিতে না চান তাহলে আপনি কনজারভেটিভটা সিলেক্ট করে নিলেন। তারপরে ওখানে আপনার বিভিন্ন ডকুমেন্টস লাগবে, আপনার যে সিগনেচার আছে সেই সিগনেচারের একটা স্ক্যান কপি লাগবে, আপনার একটা ফটো লাগবে, ক্যান্সেল চেক তারও একটা স্ক্যান কপি রাখতে হবে। এগুলো সবই ওখানে আপলোড করতে হবে। ওগুলো আপলোড করে দেওয়ার পরেতে 500 টাকা দিতে হবে। দেওয়ার পরেতে একটা নাম্বার জেনারেট হবে, সেটা ইম্পর্টেন্ট জেনে রাখুন, সেটাকে বলে প্র্যান নাম্বার। প্র্যানের ফুল ফর্মটা হচ্ছে পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নাম্বার। তো ইন ফিউচার এই প্র্যান নাম্বারটাই হয়ে গেল আপনার একটা রেফারেন্স নাম্বার। যেমন ব্যাংকের ক্ষেত্রে কী হয়, আমাদের একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে, বা প্যানের জন্য যেমন আমাদের একটা নাম্বার থাকে, তেমনি এই
ন্যাশনাল পেনশন স্কিমেতেও আপনার একটা নাম্বার জেনারেট হয়ে গেল, সেটা হলো প্যান নাম্বার। ইন ফিউচারে বিভিন্ন করসপন্ডেন্সের জন্য আপনার এই প্যান নাম্বারটাই লাগবে, এবং পরে যখন আপনি কন্ট্রিবিউশন করবেন, অর্থাৎ প্রতি মাসে মাসে হোক বা প্রতি বছরে একবার দুবার হোক, যখনই আপনি অনলাইনে পেমেন্ট করবেন তখন আপনাকে কিন্তু এই প্যান নাম্বারটা দিতে হবে। তো এই ছিল এনপিএস সম্বন্ধে আমার একটা শর্ট ভিডিও। এরপরে যদি এনপিএস সম্বন্ধে আরও বিস্তারিত জানতে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে সেই বিষয়ে আমি আরও ডিটেল ভিডিও বানাবো।